আদানির সঙ্গে চুক্তি বাতিল করতে পারে বাংলাদেশ, ভারতীয় শিল্প গোষ্ঠীটির সাম্রাজ্যে বড় ধাক্কা। নতুন নির্বাচন কমিশনারদের শপথ রোববার, আস্থা রাখতে চায় বিএনপি, কথায় নয় কাজে প্রমাণের আহ্বান। জুনের মধ্যেই প্রস্তুত প্রাথমিকে 2011-12 কারিকুলামের বইয়ের পাণ্ডুলিপি, প্রাথমিকে ফিরছে বৃত্তি পরীক্ষা। এবং আলুর বীজে কৃত্রিম সংকট, তৎপর সিন্ডিকেট হাতিয়ে নিচ্ছে অতিরিক্ত টাকা, অভিযোগ অস্বীকার ডিলারের। আমন্ত্রণ সংবাদ রাতে দেখছিলেন শিরোনাম। আপনাদের সাথে আছে আমি জেসিকা আবেদিন। আদানি সহ বিভিন্ন প্রতিষ্ঠানের চুক্তির বিষয়ে পর্যালোচনা করা হবে বলে জানিয়েছেন জ্বালানি উপদেষ্টা ফজল কবির খান। তিনি জানান, বিদ্যুৎ আমদানির বিষয়টি দেশি বিদেশি আইনজীবীদের মাধ্যমে খতিয়ে দেখা হচ্ছে। গুরুতর দুর্নীতির প্রমাণ পেলে বাতিল হতে পারে চুক্তি। শুক্রবার সকালে নীলফামারীতে পল্লী বিদ্যুৎ সমিতির উত্তর অঞ্চলের কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় কথা বলেন তিনি আরও বলেন, নবায়নযোগ্য শক্তির উৎস থেকে বিদ্যুৎ আহরণ করা গেলে ঘাটতি কমানো যাবে। বিদ্যুতের জ্বালানি সংকট নিরসনে গ্যাস, কয়লা আমদানি না করে পতিত জায়গায় ও বিল্ডিংয়ের ছাদে নবায়নযোগ্য শক্তি স্থাপনে জোর দেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা। যেসব প্রকল্প হয়ে গেছে, যেমন ধরেন এটা বিদ্যুৎ উৎপাদন করতেছে, তো এটা তো আপনি বন্ধ করতে পারবেন না, বুঝছেন না? তাহলে তো সারা দেশে এখন হয়ে যাবে, লোডশেডিং হবে। আমরা এই চুক্তিগুলোকে এখন দেশি বিদেশি আইনজীবীদেরকে দিয়ে পরীক্ষা করাচ্ছি এবং এরা ওদের এই পরীক্ষার ভিত্তিতে ওই যে আদালতের যে সিদ্ধান্ত আছে যেগুলোকে রিভাইজ করা, অথবা যদি গুরুতর অন্যায় হয়ে থাকে তাহলে এগুলোকে বাতিল করারও আমরা নেব। তো সেই প্রক্রিয়াটা চলমান আছে। মার্কিন অভিযোগের পর বড় ধাক্কা লেগেছে ভারতের অন্যতম শীর্ষ ধনী গৌতম আদানির ব্যবসায়। এরই মধ্যে তার সম্পদ মূল্য কমেছে $12.4 বিলিয়ন। সেই সঙ্গে শেয়ার বাজারেও তার প্রতিষ্ঠানের শেয়ার মূল্য নেমেছে ধস। পাশাপাশি 2 চুক্তি বাতিল করছে কেনিয়া সরকার। এতে ভারতের অর্থনীতিতে প্রভাব পড়ার শঙ্কা বিশেষজ্ঞদের। আরবিদ আফসারের রিপোর্ট, জানাচ্ছেন আফরিন মৌ। বড় ধরনের বিপদে পড়েছেন বিশ্বের অন্যতম শীর্ষ ধনী গৌতম আদানি। তার বিরুদ্ধে গ্রিন এনার্জির জন্য সৌরশক্তি প্রকল্পের কাজ পেতে ভারতের সরকারি কর্মকর্তাদের $265 মিলিয়ন ঘুষ দেওয়ার অভিযোগ তুলেছে যুক্তরাষ্ট্র। অভিযোগটি ভারতের অর্থনীতি এবং আদানি গ্রুপের জন্য অশনি বলছেন বিশ্লেষকরা। খুব আনন্দে অভিযোগটির পর ফোর্বস ম্যাগাজিন জানায়, বুধবার গৌতম আদানির সম্পদ মূল্য $12.4 বিলিয়ন কমে $46.9 বিলিয়ন। গত বৃহস্পতিবার আদানি গোষ্ঠীর শেয়ারের দাম কমে প্রায় 20% পর্যন্ত। এতে ভারতের শেয়ার বাজারে দেখা দিয়েছে অস্থিরতা। আদানি গ্রুপ সংস্থাগুলোর বাজার মূল্য বৃহস্পতিবার হ্রাস পায় $34 বিলিয়ন। এতে ভারতের অর্থনীতিতে কিছুটা ধাক্কা লেগেছে। মার্কেটে আমরা যা দেখছি, আদানি শেয়ারের 20 থেকে 25% দরপতন হয়েছে। এখনো তা নামছে। আদানি গ্রুপ যুক্তি দিয়ে পরিস্থিতি সামাল দিতে পারলে আবার শেয়ারের দাম বাড়ার সম্ভাবনা আছে। দেশ ছাড়িয়ে ধস নামতে শুরু করেছে বিদেশি চুক্তিগুলোতেও। এরই মধ্যে আদানির সঙ্গে হওয়া 2টি বড় চুক্তি বাতিল করেছে কেনিয়ার প্রেসিডেন্ট। যুক্তরাষ্ট্রের প্রসিকিউটররা আদানির বিরুদ্ধে জালিয়াতির অভিযোগ আনার পর এই সিদ্ধান্ত নেয় কেনিয়া প্রশাসন। আদানি গ্রুপ কেনিয়ার প্রধান বিমানবন্দরে $1.85 বিলিয়ন বিনিয়োগের পরিকল্পনা করেছিলেন। চুক্তি অনুযায়ী 30 বছরের জন্য পরিচালনা করার কথা আদানি গ্রুপের। সাথে বিদ্যুৎ লাইন নির্মাণেও $736 মিলিয়ন একটি চুক্তিও ছিল কেনিয়ার জ্বালানি মন্ত্রণালয়ের সাথে। অংশীদার দেশগুলো আমাদের কাছে যেসব তথ্য সরবরাহ করেছে তার কারণে আমি পরিবহন মন্ত্রণালয়, জ্বালানি ও পেট্রোলিয়াম মন্ত্রণালয়ের মধ্যকার সংস্থাগুলিকে পাবলিক প্রাইভেট পার্টনারশিপ লেনদেনের চলমান প্রক্রিয়া বাতিল করার জন্য নির্দেশ দিয়েছি। এদিকে আরও অভিযোগ সামনে এলে সামনের দিনগুলো আদানির জন্য ভয়াবহ হতে পারে বলে শঙ্কা বিশ্লেষকদের। নিউজ ডেস্ক, দেশ টিভি। নতুন নিয়োগপ্রাপ্ত প্রধান নির্বাচন কমিশনার ও 4 নির্বাচন কমিশনার শপথ নেবেন রোববার।
ওই দিন দুপুর 1:30টায় নতুন কমিশনারদের শপথ পাঠ করাবেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন সাংবিধানিক ক্ষমতা বলে অবসরপ্রাপ্ত সচিব AMM নাসির উদ্দিনকে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগ দিয়েছেন। একই সাথে নির্বাচন কমিশনের আরও 4 কমিশনারকেও নিয়োগ দেয় রাষ্ট্রপতি। নির্বাচন কমিশনাররা হলেন অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব আনোয়ারুল ইসলাম সরকার, অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ আব্দুর রহমান আল মাসুদ, অবসরপ্রাপ্ত যুগ্ম সচিব বেগম তাহমিদা আহমেদ ও অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। দায়িত্ব নেওয়ার পর প্রধান নির্বাচন কমিশনার নাসির উদ্দিন বলেন, জাতিকে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে চায় তার কমিশন। অভিজ্ঞদের নিয়ে নির্বাচন কমিশন গঠন করা হয়েছে বলে জানান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন এবং ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টা AF হাসান আরিফ। শুক্রবার বিকেলে রাজধানীর শেরে বাংলা নগরের BICC-তে এশিয়ান আন্তর্জাতিক বাণিজ্য মেলার পরিদর্শন শেষে এ কথা বলেন তিনি। বলেন, ধাপে ধাপে নির্বাচনের দিকে এগিয়ে যাবে অন্তর্বর্তী সরকার। সে লক্ষ্যে সাবেক সচিব নাসির উদ্দিনের নেতৃত্বে কমিশন গঠন করা হয়েছে। এই কমিশন একটি ভালো নির্বাচন উপহার দিতে পারবে বলে আশা তার। এ সময় আন্তর্জাতিক পর্যটকরা এদেশে সম্পূর্ণ নিরাপদ জানিয়ে বলেন, দেশি বিদেশি পর্যটকদের আকর্ষণে কাজ চলছে। এই ধরনের মেলায় বিদেশি ট্যুরিস্টরাও আসে। তারা দেশীয় কৃষ্টি, দেশীয় সংস্কৃতিকে দেখার জন্য, তাতে অংশগ্রহণ করার জন্য বিদেশিরা আসে। সেই আমাদের দেশীয় সংস্কৃতিকে তুলে ধরারও একটা জায়গা এই ধরনের মেলা। আমি বিশ্বাস করি যে এই মেলাগুলো আমাদেরকে আমাদের কৃষ্টিকে বাইরে নিয়ে যাওয়ার জন্য এবং আমাদের দেশে পর্যটন শিল্পকে আরও উত্তরোত্তর বৃদ্ধি করার জন্য বোধ ডোমেস্টিক এবং ফরেন কার্যকরী হবে। নিত্যপণ্যের দাম কমাতে না পারলে অন্তর্বর্তী সরকারের ওপর জনগণের আস্থায় কমে যাবে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আর নির্বাচন কমিশন গঠন গণতন্ত্রের পথে একটি পদক্ষেপ উল্লেখ করে কথার চেয়ে কাজ বেশি করে নিজেদের প্রমাণ করতে নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল। আরও জানাচ্ছেন সাইফুল রিপন। ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের নারকীয় গণহত্যার প্রতিবাদে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশের আয়োজন করে জাতীয়তাবাদী রিকশা ভ্যান অটো চালক দল। সকল অপরাধের নিরপেক্ষ বিচার করতে হবে। সমাবেশে গণহত্যার দায়ে পতিত আওয়ামী লীগ সরকার প্রধান ও তার দোসরদের দেশে এনে বিচারের দাবি জানান বক্তারা। বলেন, নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণ রাখা সহ জনজীবনের স্বস্তি দিতে প্রয়োজন একটি নির্বাচিত সরকার। বাংলাদেশের সকল পেশার সকল শ্রেণীর মানুষের দাবি তুলতে হবে। সেই ভারতকে, শেখ হাসিনাকে বাংলাদেশের আইনের আওতায় নিয়ে আসার জন্য বাংলাদেশের সরকার হাতে তুলে দিতে হবে। আপনাদের ঘামের মধ্য দিয়ে, আপনাদের রক্তের দেওয়ার মধ্য দিয়ে আমরা শেখ হাসিনাকে বিদায় করছি, কিন্তু এখনো কি গণতন্ত্র পাইছি আমরা? জিনিসপত্রের দাম কমছে, চাল ডাল তেলের দাম কমছে, বন রুটির দাম কমছে? কমে নাই। এটার জন্যই দরকার একটা নির্বাচিত সরকার। দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, নিম্নআয়ের মানুষের সুখ ফিরিয়ে না আনতে পারলে আন্দোলন, সংগ্রাম ও অভ্যুত্থানের আত্মত্যাগ ব্যর্থ হবে। আলুর কেজি তো 70 থেকে 75 টাকা এখনো যদি থাকে, তাহলে মানুষের যে বিশ্বাস একটি গণতান্ত্রিকভাবে গণতন্ত্রের চেতনার প্রতি একটি সরকার, অন্তর্বর্তীকালীন সরকার, সেই সরকার মানুষের যে আস্থা, সে আস্থা তো কমতে থাকবে। আজকে ডিম, আজকে তেল, এইটা কয়েকটা কোম্পানি এখনো নিয়ন্ত্রণ করছে এর দাম। সেই কোম্পানিগুলোকে আপনারা ধরছেন না কেন? এর আগে জাতীয়তাবাদী প্রচার দলের 13তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়ে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল জানান, নবগঠিত নির্বাচন কমিশনের ওপর আস্থা রাখতে চায় বিএনপি। নতুন নির্বাচন কমিশনের উপরে আস্থা রাখতে চাচ্ছি, তবে আমাদের অনুরোধ থাকবে
যে কথা কম বলে বেশি কাজ দিয়ে সেটা প্রমাণ করার চেষ্টা করা উচিত শুরু থেকেই। একটু কম কথা, একটু বেশি কাজ, তাহলে আমরা আশান্বিত হব যে না, যেটুকু বলেছেন এটুকু বাস্তবে আসলে দেখা যাবে। পতিত আওয়ামী লীগ সরকারের সময় অন্যায়ভাবে কেড়ে নেয়া খালেদা জিয়ার সেনানিবাসের বাসভবন ফিরিয়ে দিতে ব্যবস্থা নিতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বানও জানান মোয়াজ্জেম হোসেন আলাল। এই সরকারের পক্ষ থেকে এমন কোনো পদক্ষেপ গ্রহণ করা হোক যাতে তিনি আবার তার সেই হৃদয়ের ক্ষতটাকে সারিয়ে উঠতে পারেন। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। 2025 সালের জুনের মধ্যেই 2011-12 সালের শিক্ষা কারিকুলাম অনুযায়ী প্রস্তুত হবে প্রাথমিকের সব বই। এই সপ্তাহেই চতুর্থ ও পঞ্চম শ্রেণীর সব বইয়ের পাণ্ডুলিপি পাঠানো হবে ছাপাখানায়। এসব তথ্য জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা সচিব ফরিদ আহমেদ। সেই সঙ্গে 2025 সালে প্রাথমিকে ফের চালু হতে যাচ্ছে বৃত্তি পরীক্ষা। পুরনো কারিকুলামে ফিরে যাওয়ায় অধিকাংশ অভিভাবকের মনে স্বস্তি ফিরলেও বারবার পরিবর্তন না করে সুনির্দিষ্ট শিক্ষা ব্যবস্থার রূপরেখা প্রণয়নের দাবি জানান তারা। আরও জানাচ্ছেন জান্নাতুল মোহনা। অভিভাবক হিসেবে নিজেরাই কনফিউজ আসলে বাচ্চারা কোন ধারায় আসলে পড়াশোনাটা করবে। এই বাচ্চাদের এডুকেশন সিস্টেমটা নিয়ে কেউ যেন ছেলে খেলা না খেলে। 2023 সালে প্রথম দ্বিতীয় শ্রেণী ও চলতি বছর তৃতীয় শ্রেণীতে সামষ্টিক মূল্যায়নের পরিবর্তে পাঠভিত্তিক ধারাবাহিক মূল্যায়ন চালু করে বিগত সরকার। উদ্দেশ্য বাস্তবভিত্তিক জ্ঞান অর্জন এবং পরীক্ষার চাপ কমানো, যা সবকিছুই বিফলে যায় অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেবার পর। নতুন কারিকুলাম বাতিল করে 2011-12 সালের কারিকুলামে ফিরে যাওয়ায় এমন অনিশ্চয়তায় প্রাথমিক শিক্ষা কার্যক্রম। যদিও অনিশ্চয়তার কোনো কারণ দেখছেন না প্রাথমিক ও গণশিক্ষা সচিব ফরিদ আহমদ। জানান, প্রাক প্রাথমিক থেকে তৃতীয় শ্রেণী পর্যন্ত বই সামান্য পরিমার্জন হয়েছে। এই সপ্তাহে চতুর্থ ও পঞ্চম শ্রেণী পরিমার্জিত বইয়ের পাণ্ডুলিপি পাঠানো হবে ছাপানোর জন্য। নম্বরের বিভাজনটি থাকবে এবং সেখানে অতি উত্তম, উত্তম, সন্তোষজনক এবং সহায়তার প্রয়োজন। এই চারটি ক্যাটাগরিতে আমরা প্রোগ্রেস কার্ডে আমরা স্টুডেন্টদেরকে মূল্যায়ন করব, এটি নীতিগত সিদ্ধান্ত হয়েছে। আর পরীক্ষা পদ্ধতি সম্পর্কে আরও কিছু পরিমার্জন চলছে। আর আগামী বছরের জুনের মধ্যেই প্রাথমিকের সব বই পুরনো কারিকুলাম অনুযায়ী পরিমার্জিত হবে বলেও জানান এ সচিব। সেই সঙ্গে 2025 সাল থেকে প্রাথমিকে ফের বৃত্তি পরীক্ষা চালুর কথাও জানান তিনি। এই বছর আমরা কার্যকর করব না, কারণ আমাদের ক্লাস 4 এবং 5-এর পাণ্ডুলিপি আরও পরিমার্জন হবে এবং সেই পরিমার্জনটি আগামী বছর জুনের ভিতরে সম্পন্ন হবে এবং হওয়ার পরে ওইটার সাথে সমন্বয় রেখে আমরা আগামী বছর প্রাথমিক বৃত্তি পরীক্ষা নেওয়ার জন্য আমরা সিদ্ধান্ত গ্রহণ করব। পুরনো কারিকুলাম ও বৃত্তি পরীক্ষাকে সাধুবাদ জানিয়েছেন প্রাথমিকের শিক্ষকেরা। আমরা রেজুলেশন যে করেছি ওরা পরীক্ষায় চায়, প্রতিটা গার্ডিয়ান আমাকে বলেছে আমরা পরীক্ষা চাই। এতে অভিভাবকেরা সন্তুষ্ট হলেও ঘন ঘন কারিকুলাম পরিবর্তনকে নেতিবাচক বলছেন তারা। জানে যে পরীক্ষাটা হবে, পরীক্ষার গুরুত্ব দিচ্ছে। অনেকটাই পিছিয়ে গিয়েছিল, তবে আমি সব দিক থেকে বিবেচনা করে মনে করি যে এখনকার যে সিস্টেমটা চালু হয়েছে এটা ভালো। আগের সিস্টেম তো কোনো কিছুই বাচ্চাদের অনেক পড়াশোনা ক্ষতি হয়েছে, অনেক নষ্ট হয়েছে। এখন এই সিস্টেম আল্লাহর মতে বাচ্চারা ভালোভাবে পড়াশোনা করবে। আচ্ছা, পরীক্ষা তো নাই, এক্সাম তো নাই, তাহলে আর পড়াশোনা করে কি করব? এখন যেহেতু আবার আমরা আগের প্যাটার্নে ব্যাক করতেছি, এর কারণে কি হচ্ছে ওদের মধ্যে একটা কম্পিটিশন ব্যাক করতেছে। একটা গভর্নমেন্ট পরিবর্তন হোক, একটা সরকারি সিস্টেম পরিবর্তন হোক, বাট কারিকুলাম যদি পরিবর্তন না হয়। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের তথ্যানুযায়ী প্রাক প্রাথমিক থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীর সংখ্যা প্রায় 2 কোটি। কারিকুলাম নিয়ে আর 9-6 নয়, শিক্ষার গুণগত মান বৃদ্ধি করতে প্রয়োজন সুনির্দিষ্ট শিক্ষা ব্যবস্থা, এমনটাই চাওয়া অভিভাবকদের। জান্নাতুল মোহনা, দেশ টিভি, ঢাকা। সপ্তাহ ব্যবধানে লক্ষ্মীপুরে কেজিতে ইলিশের দাম বেড়েছে প্রায় 500 টাকা। জয়পুরহাটে চালে কেজি প্রতি বেড়েছে 2 থেকে 5 টাকা। তবে শীতকালীন সবজির সরবরাহ বাড়ায় চট্টগ্রামে কমতির দিকে দাম। নিত্যপণ্যের বাজারে নিয়ন্ত্রণ না থাকায় ক্ষুব্ধ নিম্ন আয়ের মানুষ। সহকর্মীদের তথ্য ও ছবিতে আপন-উপর ডেস্ক রিপোর্ট। বগুড়ায় 1 মাস আগের 54 থেকে 56 টাকা কেজির মোটা চাল ঠেকেছে 62 টাকা কেজিতে। শুক্রবার বাজার ঘুরে দেখা যায় 28 চাল বিক্রি হচ্ছে কেজি প্রতি 64 থেকে 66 টাকা কেজি দরে, কাটারি 70 থেকে 75 টাকা আর মিনিকেট চাল বিক্রি হচ্ছে 72 টাকা কেজি দরে। ব্যবসায়ীরা বলছেন বাজারে যে নতুন চাল আসতে শুরু করেছে সেগুলোর দামও ঊর্ধ্বমুখী। চড়া দামে হিমশিম খাচ্ছে ভোক্তারা। চালের বাজার থেকে শুরু করে চাল, ডাল, তেল, লবণ সবগুলো বাজারে একটা নিম্ন আয়ের মানুষ দিন 500 টাকা কামাই করে আপনার যে সে সংসারে যদি 4-5 জন যদি
রোগ থাকে তার 3-4 কেজি চাল আপনার কিচ্ছু হবে না। জয়পুরহাটে চালে কেজি প্রতি বেড়েছে 2 থেকে 5 টাকা, সয়াবিন তেল কেজি প্রতি 190 ও সরিষার তেল বিক্রি হচ্ছে 200 থেকে 220 টাকা। দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে 140 ও ভারতীয় পেঁয়াজ 110 টাকা কেজি। তবে কিছুটা কমেছে শীতকালীন সবজির দাম। আলু 70 থেকে 75 টাকা, ফুলকপি ও বাঁধাকপি 60 থেকে 80 টাকা, বেগুন 50 থেকে 60 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। বাজারের দামে স্বস্তি না ফেরায় ক্ষুব্ধ ক্রেতারা। এই সময় এই সিজনে মূলার দাম ছিল 10 টাকা, এখন সেই মূলার দাম হচ্ছে 40 টাকা। তাহলে কি করে আমরা 1 কেজি মূলা কিনবো? 1 কেজি বেগুনের দাম হচ্ছে 70 টাকা, আলু 70-80 টাকা কেজি। কি নেবেন কোন দেখি? এই ইনকাম এখন আমরা বাজার করতে পারি না, হিমশিম খেয়ে যাচ্ছে, বুঝলেন? কঠিন অবস্থা, বাজারে মনে করেন ব্যাগ ভরতে পারি না। লক্ষ্মীপুরে বেড়েছে ইলিশের দাম। সপ্তাহ ব্যবধানে প্রায় 500 টাকা বেড়েছে 1 কেজি ওজনের ইলিশ। গেল সপ্তাহে 1400 থেকে 1500 টাকা বিক্রি হলেও শুক্রবার বিক্রি হচ্ছে 2000 টাকা করে। বড় আকারের রুই কাতল মাছ বিক্রি হচ্ছে 400 টাকা দরে। ছোট মাছ বিক্রি হচ্ছে 250 থেকে 350 টাকা কেজিতে। বাড়তি মুরগির দামও। গরুর মাংস কেজিতে কমেছে 100 টাকা। বাজার মনিটরিং বাড়ানোর দাবি ভোক্তাদের। ইলিশের জেলা চাঁদপুরেও দাম আকাশ ছোঁয়া। কেজিতে বেড়েছে 500 থেকে 600 টাকা। 1 কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে 2400 থেকে 2500 টাকায়। 700 থেকে 900 গ্রাম ওজনের ইলিশ কেজি প্রতি 1900 থেকে 2000 টাকা এবং 600 গ্রামের ইলিশ বিক্রি হচ্ছে 1600 থেকে 1700 টাকা দরে। কুমিল্লায় বেড়েছে সব ধরনের নিত্যপণ্যের দাম। বাজার ঘুরে দেখা যায় চালের কেজিতে বেড়েছে 5 থেকে 6 টাকা, পেঁয়াজ 5 থেকে 7 টাকা, রসুন 8 থেকে 10 টাকা ও আদার দাম বেড়েছে কেজিতে 7 থেকে 8 টাকা। ব্যবসায়ীরা দুষছেন সিন্ডিকেটকে। ক্রেতাদের অভিযোগ, সিন্ডিকেটের দোহাই দিয়ে ইচ্ছামতো দাম নিচ্ছেন বিক্রেতারা। তবে শীতকালীন সবজির সরবরাহ বাড়ায় চট্টগ্রামে কমতির দিকে দাম। আলু বিক্রি হচ্ছে মানভেদে 70 থেকে 120 টাকা, বেগুন 80 থেকে 100 টাকা, পেঁপে 50, বরবটি 80 ও ফুলকপি বিক্রি হচ্ছে 100 টাকা কেজিতে। এছাড়া 5 টাকা কমে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে 185 টাকায় এবং 20 টাকা কমে সোনালী মুরগি বিক্রি হচ্ছে 340 টাকায়। বাজার নিয়ন্ত্রণে প্রশাসনের নজর দেওয়ার দাবি ক্রেতা সাধারণের। আপন অপু, নিউজ ডেস্ক, দেশ টিভি। জয়পুরহাটে কৃষকদের কাছ থেকে নির্ধারিত দামের চেয়ে প্রতি বস্তা আলুর বীজে হাতিয়ে নেওয়া হচ্ছে অতিরিক্ত টাকা। তবে অভিযোগ অস্বীকার করেছেন ডিলাররা। সংশ্লিষ্টরা বলছেন, বীজের সংকট নেই, অভিযোগ পেলেই নেওয়া হবে পর্যাপ্ত ব্যবস্থা। সহকর্মী রেজাল করিম রেজার তথ্যচিত্রে আরও জানাচ্ছেন ডেস্ক রিপোর্টে। আলু উৎপাদনে দেশের দ্বিতীয় অবস্থানে জয়পুরহাট। প্রকৃতিতে ঠান্ডা পড়ার সঙ্গে সঙ্গে কৃষকরা ব্যস্ত হয়ে উঠেছেন নতুন আলু রোপণে। কৃষকরা বলছেন, সংকটের কারণে নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে বীজ আলু কিনতে বাধ্য হচ্ছেন তারা। অসাধু ব্যবসায়ীরা কৃত্রিম সংকট সৃষ্টি করেছেন বলেও দাবি তাদের। বীজ আলু 1 বস্তা আলু ধরেন 1000-1500 টাকা এরকম বেশি নেয় ভাই। এতে তো কৃষকের ক্ষতি। বীজ বেতন পাওয়া যাচ্ছে না, সার পাওয়া যাচ্ছে না, কিভাবে কি করব? যারা বড় বড় ব্যবসায়িক তারা সিন্ডিকেট করে দাম বেশি নিচ্ছে। এটা সরকারের কাছে বিশেষ আবেদন, যেটা তদন্ত করে দেখানো হোক। সরকারি রেট 3100-3200 টাকা রাখা হয়েছে, কিন্তু এটা না মেনে তারা অবৈধভাবে 4000-4100 টাকা রাখছে। জাত ভেদে 40 কেজি প্রতি বস্তা বীজ আলু 3500 টাকা থেকে শুরু করে বিক্রি হচ্ছে 5000 টাকা পর্যন্ত। অবশ্য ডিলাররা বলছেন, নির্ধারিত দামেই বিক্রি করছেন তারা। দাম বেশি আমাদের কাছে নয়, দাম বেশি যারা নিচ্ছে অসৎ ব্যবসায়ী তারা, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য ব্রাকও চেষ্টা করছে। সিন্ডিকেট কোম্পানিরই, পুরা কোম্পানির। কারণ কোম্পানির যদি না হতো আজকে আমাদের ডিলারদের 100 টন 50 টন করে মাল শর্ট দিচ্ছে। জেলা কৃষি কর্মকর্তারা জানান, নির্ধারিত দামের চেয়ে কেউ বেশি দাম নিলে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে। কেবল আলু বীজের দাম নিয়ে যাতে কোনো ব্যবসায়ী বা কোনো ডিলার যাতে কৃষকদের হয়রানি করতে না পারে বা প্রতারিত করতে না পারে অথবা উচ্চ মূল্যে বীজ বিক্রয় করতে না পারে, এই জন্য আমরা নিয়মিত বাজার মনিটরিং করছি। জেলা প্রশাসনের সহযোগিতায় যে বিশেষ বাজার তদারকি টাস্কফোর্স গঠন করা হয়েছে, যে টাস্কফোর্স তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে। অতিরিক্ত দাম নেওয়ার কথা না, তারপরেও আমাদের মনিটরিং কার্যক্রম জোরদার আছে। কোনো ব্যক্তি এই বিষয়ে বেশি দাম নেওয়ার চেষ্টা করে বা নিয়ে থাকে, তার বিরুদ্ধে প্রমাণ সাপেক্ষে আমরা যথাযথ ব্যবস্থা গ্রহণ করব। চলতি মৌসুমে জেলার 44,000 হেক্টর জমিতে আলু চাষের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। এর বিপরীতে বীজের চাহিদা রয়েছে প্রায় 60,000 মেট্রিক টন। নিউজ ডেস্ক, দেশ টিভি।
ভারতের ভিসা না দেয়া পর্যটন মন্ত্রণালয়ের বিষয় না, এ বিষয়ে নিজের মন্ত্রণালয়ের কোনো মন্তব্য নেই বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন উপদেষ্টা AFM হাসান আরিফ। শুক্রবার দুপুরে গাজীপুরের শফিপুরে নবনির্মিত ওয়ামি কমপ্লেক্সের উদ্বোধন অনুষ্ঠানে যোগ দিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি। বাংলাদেশের উন্নয়ন কর্মকাণ্ডে সৌদি আরবের গুরুত্বপূর্ণ অবদানের কথা উল্লেখ করে তিনি উপস্থিত সৌদি রাষ্ট্রদূতের প্রতি কৃতজ্ঞতা জানান উপদেষ্টা। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সৌদি রাষ্ট্রদূত ইসা ইউসুফ ইসা আল দুহাইলান, সৌদি আরব থেকে আগত ওয়ামি সচিবালয় অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল প্রফেসর ডক্টর আব্দুল হামিদ ইউসুফ আল মুসমাজরু। এ সময় দেশে পর্যটন বিকাশে আর মন্ত্রণালয়ের বিশদ পরিকল্পনা আছে বলেও জানান পর্যটন উপদেষ্টা। আমাদের প্রতিবেশী দেশ ভারত এই মুহূর্তে ভিসার ব্যাপারে কিছুটা রেস্ট্রিকশন হয়েছে, তো পর্যটন মন্ত্রণালয়ের বিষয় এটা না, এই গেল এক নম্বর। আর তারা ভিসা দেবেন কি দেবেন না এটা তাদের ব্যাপার, এটা আমাদের কোনো বক্তব্য এখানে নেই। ওয়ামি যে প্রতিষ্ঠান এখানে উদ্বোধন হলো তাদেরকেও আমরা আন্তরিক ধন্যবাদ এবং অভিনন্দন এবং কৃতজ্ঞতা জানাচ্ছি যে আমাদের যুব সমাজকে তারা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। লোকসানে বিপর্যস্ত কর্ণফুলী পেপার মিল পুরোদমে চালু করতে প্রয়োজন ৩৫,০০০ কোটি টাকা। প্রকল্পটি পাশ হলে বছরে ১ লাখ টন কাগজ উৎপাদন করতে পারবে প্রতিষ্ঠানটি। সহকর্মী মিশু মল্লিকের তথ্যচিত্রে সালমা জাহানের ডেস্ক রিপোর্ট। রাঙামাটির কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনায় কর্ণফুলী পেপার মিল স্থাপন হয় ১৯৫৩ সালে। এরপর থেকে পার্বত্য চট্টগ্রামের আর্থসামাজিক উন্নয়নে বিশেষ ভূমিকা রাখছে প্রতিষ্ঠানটি। তবে রক্ষণাবেক্ষণ ও সুষ্ঠু পরিচালনার অভাবে ধীরে ধীরে উৎপাদন কমতে থাকে কারখানাটির। বন্ধ হয়ে যায় বেশিরভাগ প্ল্যান্ট। গেল ১৬ বছর ধরে প্রতি বছর ৩০ কোটি টাকা লোকসানে মিলটি। তবে আবারও আশার আলো দেখাচ্ছে একটি প্রকল্প। প্রতিষ্ঠানটিকে আবারও পুরোদমে চালু করতে ওয়াসো ইঞ্জিনিয়ারিংয়ের সাথে বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রি কর্পোরেশন সম্ভাব্যতার কাজ শেষ করেছে। ইন্টিগ্রেটেড পেপার মিল সহ বনায়ন, পেপার ভিত্তিক কেমিক্যাল প্ল্যান্ট, সোডা অ্যাশ, সোডিয়াম সালফেট ও বেসিক কেমিক্যাল প্ল্যান্ট সহ সিনথেটিক পলিস্টার ফাইবার প্ল্যান্ট স্থাপন করা হবে প্রকল্পের আওতায়। এতে কারখানাটিতে বছরে ১ লাখ মেট্রিক টন কাগজ উৎপাদন সম্ভব হবে। প্রত্যেকটা ক্ষেত্রে জন্য সেখানে সংস্কার করা দরকার হলে ইনশাল্লাহ আমাদের মিল ঘুরে দাঁড়াবে। আমরা চাই যে কেপিএমটা যেভাবে সরকার পদক্ষেপ নিতেছে এটাকে ডেভেলপ করার জন্য আমরা চাই এটা হোক। মিলটা এখনো এমন পর্যায়ে আছে ডেইলি ১০০ টন প্রোডাকশন দিতে পারবে, এরকম ক্ষমতা রাখবো। এটা হলে ভালো হইব। আর আমাদের যে মেশিনগুলো আছে মেশিনগুলো ভালো, এগুলো যদি রিফাইন করে চালাই আরো ভালো হইব, আর নতুন নিলে আরো ভালো হইব। প্রকল্পটির বাস্তবায়ন হলে কর্ণফুলী পেপার মিল আবারও ঘুরে দাঁড়াতে পারবে বলে আশা প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালকের। ইন্টিগ্রেটেড পাল্প মিল সহ আরো ৬টা কেমিক্যাল প্ল্যান্ট স্থাপনের জন্য কেপিএম এর পক্ষ থেকে, বিসিআইসির পক্ষ থেকে একটা ফিজিবিলিটি স্টাডি করা হয়েছে এবং সেই স্টাডি রিপোর্টটা বর্তমানে চূড়ান্ত পর্যায়ে যাচাই বাছাইয়ের কাজ চলছে বিসিআইসি এবং শিল্প মন্ত্রণালয়ে। এই আমাদের পেশকৃত প্রজেক্টগুলো যদি পাস হয় তাহলে কেপিএম হয়তো আবার আগের মতো তার যৌবন ফিরে পাবে। কর্ণফুলী পেপার মিলে আবারও পুরনো সেই স্বর্ণালী দিন ফিরে আসুক, এমনটাই চাওয়া প্রতিষ্ঠানটির কর্মকর্তা কর্মচারীদের। নিউজ ডেস্ক, দেশ টিভি। প্রাণ ফিরে পেল দেশের সবচেয়ে বড় বেনাপোল স্থলবন্দর। নতুন কার্গো ইয়ার্ড চালুর পর বদলে যাচ্ছে বন্দর কার্যক্রম। গতি এসেছে আমদানি রফতানি বাণিজ্যেও। দ্রুত পণ্য খালাসে কমেছে ক্ষতির পরিমাণ। সড়কে নেই যানজটও। যশোর থেকে সহকর্মী সালাউদ্দিন সাগরের তথ্যচিত্রে নিয়াজ মোর্শেদের প্রতিবেদন। গেল 14 নভেম্বর উদ্বোধন হয় যশোরের বেনাপোল স্থলবন্দরের কার্গো ইয়ার্ড। এর মধ্য দিয়ে আমদানি রপ্তানি বাণিজ্য পেয়েছে নতুন গতি। শুধু পণ্য আনা নেওয়ার ক্ষেত্রেই নয়, নানা সুযোগ সুবিধায় স্বস্তি এসেছে সংশ্লিষ্ট সবারই। নবনির্মিত এই স্থাপনায় পার্কিং ইয়ার্ড, কার্গো ভবন সহ আছে আধুনিক সেবা ভবন। এছাড়াও আছে 100 টন ক্ষমতা সম্পন্ন 2টি ওয়েব্রিজ স্কেল, গোসলখানা, রেস্তোরাঁ, বিশ্রামাগার সহ নানা সুবিধা। টার্মিনালটা হয়েছে, আমাদের খুব আনন্দ হয়েছে যে আমরা গাড়িগুলো ঠিকভাবে জায়গা মতো রেখে
আমরা যাতে পরিচালনা করতে পারি। আমাদের এর ভিতরে আগে যেরকম বাইরে যে কষ্টটুকু সেটা অনেকটাই উপকার আছে। ড্রাইভারদের জন্য থাকার সুবিধা, খাওয়া দাওয়ার সুবিধা, গা গোসল দেওয়ার সুবিধা, একটু গা গোসল ধুইলাম, একটু আরাম করলাম, একটু রেস্ট করলাম। এদিকে সব সুবিধা এক টার্মিনালে থাকায় পণ্য জটের পাশাপাশি সড়কে কমেছে যানজট, স্বস্তি ফিরেছে বন্দর সংশ্লিষ্ট সহ স্থানীয়দের মাঝেও। এই পার্কিংটা হয়ে এই যেমন তিনখানা হোটেল আছে, মুসলিম হোটেল আলাদা, হিন্দু হোটেল আলাদা। আগে যেমন বাংলাদেশে যেটা ছিল না, রাস্তায় গাড়ি ধোয়াতে এখানে গাড়ি ধোয়াটাই অনেকটাই বেটার। চারিদিকে ক্যামেরা আছে, মাল চুরি হওয়ার ভয় নেই। 1.39 একর জমিতে নির্মিত কার্গো ইয়ার্ডটি পুরোপুরি চালু হতে আরও সপ্তাহখানেক সময় লাগলেও বিভিন্ন স্তরে নিরাপত্তার ব্যবস্থা রাখা হয়েছে। পাশাপাশি অত্যাধুনিক সিসি ক্যামেরার মাধ্যমে সার্বক্ষণিক মনিটরিং করা হচ্ছে। সেখানে একদম নিশ্চিত নিরাপত্তা ব্যবস্থা রয়েছে। আমাদের যে গেট, সেখানে কার্ডবিহীন কেউ প্রবেশ করতে পারবে না। এছাড়া প্যাসেঞ্জার টার্মিনাল বা অন্যান্য কাজের জন্য এপিবিএন আছে 46 জন। রাস্তায় কোনো গাড়ি দাঁড়াবে না, সকল গাড়ি আমরা কার্গো ভেহিকেল টার্মিনাল অভ্যন্তরে নিয়ে নেব। এতে করে আর যানজটের সমস্যা থাকবে বলে মনে করি না। 319 কোটি 28 লাখ টাকা ব্যয়ে নির্মিত এই কার্গো ইয়ার্ডে একই সঙ্গে 1500 পণ্যবাহী ট্রাক রাখার সক্ষমতাও রয়েছে। নিউজ ডেস্ক, দেশ টিভি। সংবাদ রাতে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। দুর্নীতি পেলে আদানির সঙ্গে চুক্তি বাতিল করতে পারে বাংলাদেশ, ভারতীয় শিল্প গোষ্ঠীটির সাম্রাজ্যে বড় ধাক্কা। নতুন নির্বাচন কমিশনারদের শপথ রোববার, আস্থা রাখতে চায় বিএনপি, কথাই নয় কাজে প্রমাণের আহ্বান। জুনের মধ্যে প্রস্তুত প্রাথমিকে 2011-12 কারিকুলামের বইয়ের পাণ্ডুলিপি, প্রাথমিকে ফিরছে বৃত্তি পরীক্ষা। এবং আলুর বীজে কৃত্রিম সংকটে তৎপর সিন্ডিকেট, হাতিয়ে নিচ্ছে অতিরিক্ত টাকা, অভিযোগে অস্বীকার ডিলারের। এই ছিল এখনকার সংবাদ রাত। পরের বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। এছাড়া দেশ টিভির সর্বশেষ সব খবর পেতে ভিজিট করুন www.desh.tv। ফেসবুকে আমাদের সঙ্গে যুক্ত থাকুন দেশ টিভি অথবা দেশ টেলিভিশন পেজে। সর্বশেষ সব ভিডিও পেতে ইউটিউব আমাদের হ্যান্ডেল @দেশ টেলিভিশন অথবা @দেশ টিভি লিখে সার্চ করুন। ধন্যবাদ সাথে থাকার জন্য।